আজকে একটা লেখা পড়ছিলাম সৌরভ হাসানের। সেটা হচ্ছে অধ্যাদেশ সংখ্যাগরিষ্ঠতার জোরে সবকিছু করা ঠিক নয়। এটা কারেক্টলি বলেছে, এবং সবচেয়ে বড় কথা হলো এটা ব্যাখ্যা থাকতে হবে। 133টার মধ্যে যেটা হয়েছে 20টার ব্যাপারে সরকার গ্রহণ করেনি, সেটা আলাপ আলোচনার জন্য রেখেছে এবং একটা বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে 133টা। তো সেখানে বিএনপি থেকে 11 জন আর জামাত থেকে 3 জন, আরো স্বতন্ত্র সদস্য ছিল, এনসিপি ছিল, গণ অধিকার পরিষদ ছিল। সবাইকে একটা একটা করে মিলে এটা একটা বহুদলীয় চরিত্র পায়, এবং এই সিদ্ধান্তটা ওই ঐক্যমত্য কমিশনের মতন সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু সেটা করা হয়নি। এটা একটা দুর্বলতা। তারপরে ওই যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, অধস্তন আদালতে বিচারক নিয়োগ, যে পদায়ন নিয়োগ, এগুলি আগে হাসিনার আমলে একটা নির্বাহী আদেশে সরকারের হাতে ছিল এবং ইচ্ছা মতো ব্যবহার করছে। এখন এটার সংশোধনের ব্যাপারে অন্তর্বর্তী সরকার আয়োজন করছে এবং কমিশন সুপারিশও করছে। তাহলে এখন প্রশ্ন হলো যে এটার ব্যাপারে কি হবে। এটা এই অধ্যাদেশটা সরকার অনুমোদন করেনি, তাদের আপত্তি আছে। তাহলে সেটা যদি হয়, তাহলে তো সেই শেখ হাসিনার আমলে যা যা হয়েছে তাই হবে। অর্থাৎ ওই নির্লজ্জভাবে দলীয় বিচারক নিয়োগ হবে, নির্বাহ আদালতগুলো স্বাধীন হবে না, বিচারক অদল বদল চলতে থাকবে, সবকিছু মানে হাসিনা যা যা করতো তাই হয়ে যাবে। ইভেন বলা হচ্ছে যে গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ বাতিল বা সংশোধনের পক্ষে যে যুক্তি দেখাচ্ছে যে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্তে সরকারের পূর্বানুমতি প্রয়োজন, জাতীয় নিরাপত্তার কারণে আটককে গুম হিসেবে না দেখানোরও যে যুক্তি বিএনপি জনপ্রতিনিধিরা দেখাচ্ছেন যে নিরাপত্তার কারণে কাউকে আটক করা হবে। একসময় তো তারাই এর শিকার হয়েছিল। তো এখন সোহরাব হাসান বলতেছেন যে আমাদের দেশে ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে জাতীয় নিরাপত্তার সংজ্ঞাও বদলে যায়। অর্থাৎ তখন নিরাপত্তা বাহিনী যাকে আটক করে আর কোনো খোঁজখবর দিত না, সেটাকে গুম বলা হতো। এখন আবার বিএনপি সরকারও যদি সেটাই বহাল রাখে, তাহলে ওটাই বলা হবে যে বিএনপি সরকার গুম করছে। এখন এই যে গুম খুন এগুলি ছিল তো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় বড় অভিযোগ। এখন সেগুলি কি একই রকম চলবে? তার এছাড়াও আছে দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার, পুলিশ অধ্যাদেশ সহ অনেকগুলো বিষয়। কেন এগুলি সংশোধন করা হচ্ছিল এই জন্য যে এগুলির মধ্য দিয়ে একটা স্বৈরতান্ত্রিক একটা চেহারা ফুটে ওঠে এবং সরকার সেটাকে প্রয়োগ করে। তার থেকে বাঁচার জন্য এগুলি সংশোধন করা হয়েছে। তবে এটাও ঠিক, মানে এর মানে মাত্রাটা কেমন হবে, কতখানি উন্মুক্ত করে দিলে সেটা আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, সেটাও আবার বিবেচনা করা দরকার। এমন কোনো উন্মুক্ত আইন করা উচিত না যে আইনের অপব্যবহার করবে বিভিন্ন পক্ষ। সুতরাং সরকারের একটা সংশ্লিষ্টতা থাকা দরকার, সরকারের একটা নিয়ন্ত্রণও থাকা দরকার। কিন্তু নিয়ন্ত্রণ মানে এই না যে সরকার খেয়াল খুশি ইচ্ছা মতো সবকিছু করবে, অর্থাৎ চেক অ্যান্ড ব্যালেন্স, এটাও আবার প্রতিষ্ঠা করা দরকার। কাজটা খুব জটিল, কিন্তু সেই কাজটা করতে গেলে অন্তত সংসদে অবস্থিত যে দলগুলো আছে সবাইকে নিয়ে করতে হবে। সেইটার ব্যাপারে জামাত কতখানি সহযোগিতা করবে, এনসিপি বা অন্যরা, সেটাও কিন্তু প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কিন্তু একবারে পুরোপুরি উন্মুক্ত না করে ধীরে ধীরে সেগুলো পথে হাঁটতে হবে। কারণ একটা মনে রাখা দরকার, হুট করে গণতন্ত্র আসবে না। আমরা ইউরোপ আমেরিকার গণতন্ত্রের কথা যদি চিন্তা করি, রাতারাতি যদি সেটা আমরা প্রবর্তন করতে যাই, এটার কিন্তু কিছু বিস্ময় ফল আছে। সুতরাং পর্যায়ক্রমে যাইতে হবে, এবং এই পর্যায়ক্রমে যাওয়ার পথটা বেশ জটিল কঠিন, কিন্তু সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে তাহলে সেই পথ পাড়ি দিতে পারবে। এখন সরকার কোন পথে হাঁটবে সেটা এখন দেখার বিষয়। সবচেয়ে বড় কথা হলো যে প্রতিটা বিষয়ে বিএনপি সরকারকে পরিষ্কার বলতে হবে যে আগে এইভাবে অপব্যবহার হতো, আমরা এখন এইভাবে এটাকে মানে একদম খুব মানে যৌক্তিকভাবে বা পেশাগতভাবে আমরা এইভাবে এটাকে পরিচালিত করব। এই ব্যাখ্যা বিশ্লেষণটা যদি না থাকে হয়, তাহলে কিন্তু ওই বিএনপিকে বলা হবে
বিএনপিও স্বৈরতান্ত্রিক পথে এগোচ্ছে, এই মানে বিরোধিতা কিন্তু বিএনপির জন্য ক্ষতিকর হবে। সুতরাং এই ব্যাপারে একদম স্বচ্ছ পরিষ্কার ব্যাখ্যা বিশ্লেষণ থাকতে হবে এবং সংসদে অবস্থিত সকল রাজনৈতিক দলগুলোকে এই কার্যক্রমে যুক্ত করতে হবে। দর্শক।